ভালোবাসা পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি, তাই না? আমরা সবাই চাই কেউ একজন আমাদের পাগলের মতো ভালোবাসুক, আমাদের যত্ন নিক। কিন্তু এই পাগলের মতন শব্দটা যদি আক্ষরিক অর্থেই সত্যি হয়ে যায়, তখন কি হবে? কল্পনা করুন, আপনি কাউকে অন্ধের মতো ভালোবাসেন, কিন্তু সে আপনাকে শুধুই একজন সাধারণ বন্ধু ভাবে। হঠাৎ একদিন আপনার হাতে এমন এক জাদুর ক্ষমতা চলে এলো, যা দিয়ে আপনি ওই মানুষটার মন পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারলেন। সে পৃথিবীর সব কিছু ভুলে শুধু আপনাকেই চাইতে শুরু করলো। শুনতে খুবই ভালো লাগছে, তাই না? কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, জোর করে জাদুর সাহায্যে বা ডার্ক ম্যাজিক দিয়ে পাওয়া কোনো কিছুরই পরিণতি কখনোই ভালো হয় না, বিশেষ করে সেটা যদি হয় মানুষের মন। তাই আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2026 সালের অন্যতম সেরা সাইকোলজিক্যাল এবং সুপারন্যাচারাল হরর মুভি অবসেশনকে। এই মুভিটি আপনাকে বাধ্য করবে এটা ভাবতে যে মানুষের ভেতরে চাপা ক্ষোভ, একতরফা আসক্তি আর ডার্ক ম্যাজিক মিলে কতটা বীভৎস রূপ নিতে পারে। ভিডিওটি একটু বড় হবে, কারণ এই গল্পের লুকিয়ে আছে এমন কিছু ডার্ক সিক্রেট যা মিস করলে আপনি মুভির আসল থ্রিলারটাই মিস করে যাবেন। তো নিজের সিট বেল্ট বেঁধে নিন, হেডফোন কানে লাগিয়ে নিন, আর চলুন প্রবেশ করি এক ভয়ঙ্কর অবসেশনের দুনিয়ায়। গল্পের শুরু হয় আমাদের মুভিটির মেন ক্যারেক্টার বিয়ারকে দেখিয়ে। বিয়ার ছেলেটা খুবই ইন্ট্রোভার্ট, লাজুক এবং ভীতু স্বভাবের। সে শহরের একটা পুরনো মিউজিক স্টোরে কাজ করে। তার পুরো পৃথিবীর আবর্তিত হয় শুধুমাত্র একটা মানুষকে ঘিরে, তার কলিগ এবং বেস্ট ফ্রেন্ড নিকি। নিকি হলো বিয়ারের ঠিক বিপরীত মেরু একজন মানুষ। সে অসম্ভব সুন্দরী, স্মার্ট, স্বাধীনচেতা এবং চঞ্চল স্বভাবের একটি মেয়ে। বিয়ার নিকিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু তার এতটুকু সাহস নেই যে সে নিকির চোখের দিকে তাকিয়ে নিজের মনের কথাটা বলতে পারে। তাদের আরও দুজন বন্ধু আছে, ইয়ান এবং সারা। তারাও একই মিউজিক স্টোরে কাজ করে, যেটা আসলে সারার বাবারই স্টোর ছিল। ইয়ান ছেলেটা একটু ওভার স্মার্ট এবং প্লেবয় টাইপের। অন্যদিকে সারা হলো শান্ত স্বভাবের একটি মেয়ে, যে স্কেচ করতে খুবই পছন্দ করত। বলতে পারেন এটা তার একটা প্যাশন। স্ক্রিনে আমরা দেখতে পাই বিয়ার ইয়ানের সঙ্গে একটা ক্যাফেতে বসে নিকিকে প্রপোজ করার প্র্যাকটিস করছে। যেটাতে তাকে সাহায্য করছে সেই ক্যাফেরই একটা ওয়েট্রেস। বিয়ারের কথাগুলো শুনে ইয়ান বলে এই সমস্ত ইমোশনাল টাইপের কথা খুবই ক্রিঞ্জ শোনায়, কিন্তু ওয়েট্রেস বিয়ারকে সাহস দিয়ে বলে তার উচিত নিকিকে একটা সুন্দর উপহার দেওয়া, যেমন ফুল, চকলেট, এই ধরনের কিছু। কিন্তু কথার মাঝে ইয়ান একটু রুডভাবেই ওয়েট্রেসকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে ভাগিয়ে দেয়। এরপর সে বিয়ারকে নিকির সামনে একটু কুল বয়দের মতন অ্যাক্ট করতে বলে, তাকে ফ্রিকি নিকি বলে ডাকতে সাজেস্ট করে। কিন্তু বিয়ার বলে এই নামটা নিকি মোটেও পছন্দ করে না, কারণ ছোটবেলায় তাকে এই নামে সবাই বুলি করত। কিন্তু ইয়ান বলে নিকির এই ধরনের ছেলেদেরই পছন্দ। কথাটা শুনে বিয়ার নিকিকে তাদের ট্রিভিয়ার নাইটে প্রপোজ করার কথা বললে ইয়ান তাকে মানা করে অন্য কোনো সময় প্রপোজ করতে বলে, কারণ সে চায় না তাদের ট্রিভিয়ার নাইটটা খারাপ হোক। ফলে বিয়ার রাজি হয়ে যায়। এই একতরফা ভালোবাসার যন্ত্রণার মাঝেই বিয়ারের জীবনে একটা বড় ধাক্কা আসে। সেই দিন রাতে বাড়ি ফিরে বিয়ার একটা মর্মান্তিক দৃশ্য লক্ষ্য করে। তার সবচেয়ে আদরের একমাত্র সঙ্গী, তার পোষা বিড়াল স্যান্ডি, ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছে। আসলে বিয়ারের ব্যাক পেনের জন্য কিছু কড়া ওষুধ, অক্সিকোডন বাড়িতে রাখা ছিল। স্যান্ডি ভুল করে সেই ওষুধের বোতল ফেলে দিয়ে কয়েকটা ট্যাবলেট খেয়ে ফেলেছিল, যার ফলে ওভারডোজ হয়ে তার মৃত্যু হয়। বিয়ার স্যান্ডির মৃতদেহ জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কাঁদতে থাকে। এই একাকী শহরে স্যান্ডিই ছিল তার একমাত্র পরিবার। এখন নিজেকে কোনোভাবে সামলে সে ঘুমানোর আগে যখন নিকির ছবি দেখছিল, ঠিক তখনই তার কাছে নিকির কল আসে। খুশি হয়ে বিয়ার কলটা রিসিভ করলে নিকি তাকে জিজ্ঞাসা করে নাইট আউটের জন্য সে কখন আসছে, কারণ সে আগেই সেখানে পৌঁছে গেছে। কিন্তু বিয়ারের মন ভালো ছিল না, তাই সে মানা করে দিয়ে বলে আজ সে বার হবে না। কথা বলতে বলতেই নিকি হঠাৎ চিৎকার করে ওঠে,
তাই বিয়ার জিজ্ঞাসা করে কি হয়েছে। নিকি জানায় তার গলার একটা ক্রিস্টাল নেকলেস ড্রেনের মধ্যে পড়ে গেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিয়ারের ওয়েট্রেসের কথা মনে পড়ে যায়। তাই এই সুযোগটাকে কাজে লাগাতে পরের দিন সকালে সে নিকিকে একটি সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য শহরের একটা পুরনো অ্যান্টিক শপে যায়। সেখানে কিছু ক্রিস্টাল নেকলেস দেখার সময় বিয়ারের নজর শপের এক কোণে উপস্থিত কিছু অদ্ভুত জিনিসের ওপরে পড়ে, যার মধ্যে ছিল ভুডু ডল, ম্যাজিক আই, আরও দুই একটা জিনিস। কিন্তু সেগুলোর মধ্যে থেকে বিয়ার ওয়ান উইশ উইলোকে বেছে নেয়, যার উপরে লেখা ছিল এটার দ্বারা যে কেউ নিজের একটা ইচ্ছা পূরণ করতে পারবে। আর এটা কিভাবে করতে হবে আপনাদের জানিয়ে দিই। মনের ইচ্ছা প্রকাশ করার পর এই প্যাকেটে থাকা কাঠিটা মাঝখান দিয়ে দুটুকরো করতে হবে। ব্যাস, কাজ শেষ। বাকিটা এই জাদুকাঠি বুঝে নেবে। এখন বিয়ারের মাথায় আসে সে যদি এই জাদুকাঠিটা নিকিকে উপহার হিসাবে দেয় তাহলে হয়তো নিকি খুবই খুশি হবে। তাই সে আর দ্বিতীয়বার না ভেবে দ্রুত কাউন্টারে চলে যায়। কাউন্টারে থাকা মহিলাটা বলে তাদের স্টোরের সবথেকে পপুলার জিনিস হচ্ছে এই ওয়ান উইশ উইলোটা। তাছাড়া সে তাকে এক প্রকার ওয়ার্নিং দিয়ে বলে এই জিনিসটা যারাই নিয়ে গেছে তারাই পরে ফিরে এসে আবার কমপ্লেনও করেছে যে উইশ চাওয়ার পর সব কিছুই গোলমাল হয়ে গিয়েছে। কিন্তু বিয়ার মহিলাটার কথাগুলো বেশি পাত্তা দেয় না। সে মনে মনে ভাবে এটা হয়তো কোনো ধরনের স্ক্যাম, তাই সে বেশি কথা না বাড়িয়ে জিনিসটা কিনে সেখান থেকে বেরিয়ে যায়। সেই দিন রাতেই কাজের শেষে আমরা তাদের চার বন্ধুকে পাবের মধ্যে দেখি। কথাবার্তার দরুন বিয়ার ইয়ানকে ইশারা করে সারাকে একটু সাইডে নিয়ে যেতে বলে যাতে সে নিকিকে তার মনের কথা বলতে পারে, কিন্তু ইয়ান মানা করে দেয়। ঠিক তখনই নিকি সবার জন্য ড্রিঙ্ক নিতে গেলে বিয়ারও তার সঙ্গে যায়। যে নিজের জন্য পিনা কোলাডা নামক একটা ককটেল অর্ডার করে, কারণ অ্যালকোহলের স্বাদ তার মোটেও পছন্দ নয়। নিকি বিষয়টা জানার পর সেটা নিয়ে মজা করতে শুরু করে। যেখানে কথায় কথায় বিয়ার নিকিকে তার মনের কথা বলতে যাবে তখনই বারবার কেউ না কেউ তাকে বাধা দিয়ে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ার আপাতত নিকিকে কিছুই বলে না। এরপর তারা চার বন্ধু মিলে ড্রিঙ্ক নেয়, যার দরুন বিয়ার স্যান্ডির নামে চিয়ার্স করে। নিকি ও ইয়ান বিষয়টা পাত্তা না দিলেও সারা পরক্ষণেই জিজ্ঞাসা করে সে স্যান্ডির নামে চিয়ার্স কেন করলো। বিয়ার জানায় স্যান্ডি মারা গেছে। কথাটা শুনে সারা একটু কষ্ট পায়, যে বিয়ারকে জড়িয়ে ধরে সহানুভূতি দেয়। বাড়ি ফেরার সময় বিয়ার নিকিকে তার বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে, যেটাতে নিকি রাজি হয়ে যায়। পরক্ষণেই সে সারা থেকে কিছু ক্যাশ ধার নিয়ে পাশেই থাকা একটা হোমলেস ব্যক্তিকে সেটা দিয়ে আসে। আর এই সামান্য বিষয়টা বিয়ারকে আরও মুগ্ধ করে তোলে। এখন বাড়ি ফেরার পথে নিকি বিয়ারকে জানায় সে তার কাজটা ছেড়ে দিচ্ছে, কারণ সে একটা বই লিখতে চায়। বিয়ার জিজ্ঞাসা করে বইটার গল্প কি রোম্যান্সের উপরে। নিকি সাথে সাথে মানা করে দিয়ে বলে না, বইটা আসলে ভালোবাসার উপরে। কথাটা শুনে বিয়ার বলে দুটোই তো একই জিনিস, কিন্তু নিকি জানায় না, দুটোই একই জিনিস নয়। এরপর বাড়িতে পৌঁছে চলে যাওয়ার আগে নিকি বিয়ারকে জানায় তার মনে হয় সারা বিয়ারকে পছন্দ করে। তাই সে বিয়ারকে সারার প্রতি তার ফিলিংসের কথা জিজ্ঞাসা করলে বিয়ার জানায় সে সারাকে তার ভালো বন্ধু মনে করে, এছাড়া আর কিছুই নয়। কথাটা বলার পর সে নিকিকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে কথাটা বলতে পারছিল না। সে বারবার কথা ঘুরিয়ে অন্য কথা বলে ফেলছিল। তাই নিকি তাকে গুড নাইট উইশ করে চলে যেতে যাবে, পিছন থেকে বিয়ার তাকে ফ্রিকি নিকি বলে দেয়, যেটা শুনে নিকি রেগে গিয়ে তাকে এরপর থেকে এই নামে ডাকতে স্পষ্ট মানা করে দেয়। শুধু এটাই নয়, সে সরাসরি বিয়ারকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করে। যদি এমন কিছু ব্যাপার থাকে তাহলে এটাই সঠিক সময় তাকে বলে দেওয়ার জন্য। কিন্তু এই পর্যায়ে বিয়ার এতটাই এম্বারেস হয়ে পড়েছিল যে সে তার মনের কথা না বলে নিকিকে তার ভালো বন্ধু বলে দেয়। কথাটা শুনে নিকি বাড়ি ফিরে যায়, আর তার পরক্ষণে বিয়ার আফসোস করতে শুরু করে যে এত ভালো একটা সুযোগ সে এইভাবে হাতছাড়া করে দিল। এখন কি করবে বুঝতে না পেরে বিয়ার এমন একটা কাজ করে বসে যেটা তার জীবনের সবথেকে খারাপ সিদ্ধান্ত ছিল। সে নিজের ব্যাগ থেকে সেই ওয়ান উইশ উইলো নামের জাদুকাঠিটা বার করে বলে আমি চাই নিকি যেন পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে তার নিজের জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। টাচ করে একটা আওয়াজ হয়ে কাঠিটা ভেঙে যায়, আর ঠিক সেই মুহূর্ত থেকেই
বিয়ারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয়। বিয়ার হতাশ হয়ে বাড়ি ফেরার জন্য গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই তার নজর পড়ে নিকির বাড়ির দিকে। সে লক্ষ্য করে নিকি দরজার সামনেই দাঁড়িয়ে আছে, যে হঠাৎ বিয়ারের গাড়ির কাছে এসে বলে সে কি তার জন্য কোনো উপহার নিয়ে এসেছে। বিয়ার একটু অবাক হয়ে বলে হ্যাঁ, কিন্তু সে সেটা বাড়িতে ফেলে এসেছে। এরপরেই নিকি কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যে বলে আমার পোষা বিড়ালটা মারা গেছে, কিন্তু আসলে তো বিয়ারের বিড়াল স্যান্ডি মারা গেছে। তাই পরক্ষণে নিকি আবারও বলে না, তোমার বিড়াল মারা গেছে। আর এটা বলে সে বিয়ারকে তার বাড়িতে ইনভাইট করে, যাতে তারা স্যান্ডির মৃত্যু নিয়ে কিছু কথা বলতে পারে। ঠিক তখনই এক পলকের জন্য নিকি নিজের হুঁশে ফিরে আসে, যে বুঝতে পারে না সে এখানে কি করছে। কিন্তু আবারও সে অদ্ভুত কথা বলতে শুরু করে এবং বিয়ারের গাড়িতে উঠে বসে। এরপর সে কাঁদতে কাঁদতে জানায় তার বাবার ক্যান্সার ধরা পড়েছে, যার জন্য সে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। তাই কিছুদিনের জন্য সে এসবের থেকে দূরে থাকতে চায়। কথাটা বলার পর সে বিয়ারকে তাকে তার বাড়িতে নিয়ে যেতে বলে। দৃশ্য পরিবর্তন হয়ে বিয়ারের বাড়ির সিনকে দেখানো হয়। বাড়িতে পৌঁছে বিয়ার নিকিকে জানায় এই বাড়িটা সে তার দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। বাড়িটা ভালো করে দেখার পর নিকি বলে এই বাড়িতে সে তার গন্ধ পাচ্ছে, যেটা খারাপ নয়, তার ভালোই লাগছে। ঘুমাতে যাওয়ার আগে বিয়ার নিকিকে বুঝিয়ে বলে দেয় প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় রাখা আছে, আর এটা বলে সে অন্য রুমে ঘুমাতে গেলে নিকি বাধা দিয়ে তাকে তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর অনুরোধ করে। বিয়ার ঘাবড়ে গিয়ে বিছানায় বসলে নিকি তার টি শার্টটা খুলে দিয়ে বিয়ারের কাঁধে তার মাথা রাখে। তারপর ধীরে ধীরে সে তার একদম কাছাকাছি এসে তাকে কিস করতে শুরু করে দেয়। বিয়ার প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই নিকি একটা অমানসিক চিৎকার করে পিছনে সরে যায়, যেন তার শরীরের ভেতরে অন্য কোনো সত্তা তাকে বাধা দিচ্ছে। নিকির এই সাইকোটিক রূপ দেখে বিয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে বিয়ার বলে সে কিছু করেনি, নিকি তাকে কিস করছিল। নিকি পরক্ষণে বিয়ারের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলে হঠাৎ তার প্যানিক অ্যাটাকের মতো এসেছিল। আর এটা বলে সে কাঁদতে শুরু করলে বিয়ার তাকে শান্ত করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু সাধারণভাবেই ঘটনাটির পর বিয়ারের ঘুম আসছিল না। মাঝরাতে সে তার ল্যাপটপ খুলে ওয়ান উইশ হুইলের বিষয়ে ইন্টারনেটে রিসার্চ করলে সে অনেক মানুষের মতামত জানতে পারে, যার মধ্যে কিছু লোক বলছিল এটা কোনো কাজ করে না, এটা একটা স্ক্যাম, কিন্তু কিছু জনের মতে এটা সত্যিই ইচ্ছা পূরণ করে। তখনই নিকির ঘুম ভেঙে গেলে সে বিয়ারকে ডেকে নিয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিয়ারের ঘুম ভাঙে কিচেন থেকে আসা এক অদ্ভুত পচা দুর্গন্ধে। সে কিচেনে গিয়ে যা দেখে তাতে তার বমি আসার উপক্রম হয়। আসলে নিকি রাতের অন্ধকারে বিয়ারের বাড়ির পিছনের মাটি খুঁড়ে তার মারা যাওয়া বিড়াল স্যান্ডির পচা মৃতদেহটা তুলে এনেছে। সে বিড়ালটার মৃতদেহ দিয়ে কিচেনের মধ্যে মোমবাতি জ্বালিয়ে একটা অদ্ভুত ডার্ক মেমোরিয়াল বা বেদি তৈরি করেছে। বিষয়টা বিয়ারের মোটেও ভালো লাগে না, যেটা জেনে নিকি তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর তারা একসঙ্গে তাদের কাজে যায়, যেখানে ইয়ান জিজ্ঞাসা করে আগের দিন রাতে কি হলো। বিয়ার তাকে সব কিছুই জানায়, যে কিভাবে নিকি তাকে কিস করলো। তারপর তারা এক বিছায় ঘুমালো, যদিও ফিজিক্যালি কিছুই হয়নি। বিয়ার এখানে নিকির বাবার ক্যান্সারের কথাটাও জানায়। কথাগুলো শুনে ইয়ান অবাক হয়ে যায়। শুধু এটাই নয়, তাদের কথাবার্তার দরুন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, নিকি সারাটা সময় বিয়ারের দিকেই তাকিয়ে হাসছে। তাই ইয়ান জানায় নিকি হয়তো আবারও ড্রাগস নিতে শুরু করেছে, যেটা সে আগে নিত, আর তার জন্যই হয়তো তার আচরণটা হঠাৎ এমন হয়ে উঠেছে। সন্ধ্যায় কাজ শেষে তারা যখন বাড়ি ফিরছিল, তখন বিয়ার নিকিকে জানায় আজ সে তাকে বাড়ি ছাড়তে পারবে না, তার কিছু কাজ আছে। নিকি জানায় সে শুধু তার বইগুলোই নিতে এসেছিল, আর এটা বলে সে ইয়ানের সঙ্গে বাড়ি চলে যায়। এদিকে বাড়ি ফিরে বিয়ার নিজের ল্যাপটপে রিসার্চ করতে শুরু করে যে ড্রাগসের সাইড ইফেক্ট এতটা ভয়ঙ্কর হতে পারে কি না, যেটা সে ইয়ানের সঙ্গে ফোনে আলোচনাও করছিল। তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। তাই বিয়ার গিয়ে দরজা খুলে সে হতভম্ব হয়ে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে ছিল নিকি। বিয়ার জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। নিকি জানায় আসলে সে আগের দিন রাতের ব্যবহারের জন্য খুবই দুঃখিত, আর সে এটাও জানে বিয়ার আগের দিন রাতে তার পরিস্থিতির সুযোগ নেয়নি,
কথাটা শুনে বিয়ার একদমই হকচকিয়ে যায়। সে বলে সে তার কোনো সুযোগ নেয়নি। তখন নিকি বলে, হ্যাঁ আমিও সেটাই বলছি। এখন আরও কিছু কথা বলার পর নিকি বলে সে জানে বিয়ার তাকে পছন্দ করে। তাছাড়া সেও বিগত ক্রিসমাস থেকে তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। আর এটা বলেই সে বিয়ারকে সরাসরি প্রপোজ করে দেয়, যেটাতে বিয়ারও তার মনের কথা বলে এবং অবশেষে তারা দুজন রিলেশনে চলে আসে। সেই রাতেই তারা ইন্টিমেট হয়। আর তারপর থেকে আমরা তাদের দুজনকে একটা পারফেক্ট কাপেলের মতো থাকতে দেখি, মানে একসঙ্গে থাকা, খাওয়া, রান্না করা, কাজে যাওয়া ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। নিকি তার নিজের সেই পুরনো স্বাধীন স্মার্ট ব্যক্তিত্ব পুরোপুরি হারিয়ে ফেলে। সে পরিণত হয় বিয়ারের প্রতি এক আঠালো সাইকোপ্যাথিক দাসীতে। সে বিয়ারকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। যে তার নিজের বাড়ি ছেড়ে বিয়ারের বাড়িতে থাকা শুরু করে। শুধু এটাই নয়, সে বিয়ারের প্রতি এতটাই অবসেসড হয়ে ওঠে যে একসঙ্গে মুভি দেখার সময় নিকি মুভি বাদ দিয়ে বিয়ারের মুখের দিকেই তাকিয়ে থাকে। এরপর একদিন রাতে তারা ডিনার ডেটে যায়, যেখানে প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তাদের কথার মাঝে ইয়ান বারবার বিয়ারকে কল করছিল, যার জন্য অবশেষে বিয়ার সাইডে গিয়ে যখন কলটা রিসিভ করে তখন ইয়ান তাকে এমন কিছু কথা জানায় যেটা শুনে বিয়ারের পায়ের তলার মাটি সরে যায়। ইয়ান জানায় সে খোঁজ নিয়ে দেখেছে নিকির বাবার কোনো অসুখ নেই, সে পুরোপুরি সুস্থ এবং প্রতিদিন কাজে যাচ্ছে। তাছাড়া যেদিন নিকি তাকে প্রপোজ করে তার ঠিক একদিন আগে সে সারাকে বলেছিল সে বিয়ারকে নিজের ছোট ভাই বা বন্ধু ছাড়া আর কিছুই মনে করে না। তাই তার ধারণা বিয়ার নিকির কোনো চক্রান্তের শিকার হয়েছে, মানে সে হয়তো তার সঙ্গে কোনো প্রকার প্র্যাঙ্ক করছে, কারণ তার আচরণ মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। কথাগুলো শুনে বিয়ার কোনো উত্তর না দিয়ে ইয়ানের কল কেটে দেয়। তারপর সে নিকির কাছে ফিরে গিয়ে কথায় কথায় জিজ্ঞাসাই করে বসে যে সত্যিই কি নিকির বাবার ক্যান্সার ধরা পড়েছে। কথাটা শোনার সাথে সাথেই নিকি অদ্ভুত আচরণ করতে করতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলে বিয়ার কেন এইসব কথা বলে আজকের রাতটা খারাপ করছে। নিকির এই অদ্ভুত আচরণে বিয়ার এতটাই লজ্জিত হয়ে পড়েছিল, সে নিকির কাছে ক্ষমা চেয়ে তাকে শান্ত করে বলে সে আর তার সঙ্গে এই বিষয়ে কোনো কথাই বলবে না। এখন সেই দিন শেষ রাতে বিয়ারের হঠাৎ ঘুম ভেঙে গেলে সে লক্ষ্য করে নিকি বিছানায় নেই। তাই সে তার নাম ধরে ডাক দিলে সে দেখে নিকি ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা দেখে বিয়ারের গায়ের লোম খাড়া হয়ে যায়। যে নিকিকে বিছানায় এসে ঘুমিয়ে পড়তে বললে নিকি অদ্ভুতভাবে নড়াচড়া করতে করতে আবারও অন্ধকারে ফিরে গিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে বিয়া তাকে ততটা ভালোবাসে না যতটা সে তাকে ভালোবাসে। পরিস্থিতি সামাল দিতে বিয়ার বলে সে তাকে অনেক ভালোবাসে, আর এটা বলে সে নিকিকে আবারও বিছানায় এসে ঘুমিয়ে পড়তে বললে নিকি উল্টো বিয়ারকেই ঘুমিয়ে পড়তে বলে যাতে সে তাকে ঘুমাতে দেখতে পারে। কোনো উপায় না থাকায় বিয়ার ঘুমিয়ে পড়ার ভান করে, কিন্তু কিছুক্ষণ পরেই নিকি আবারও পাগলের মতো চিৎকার করে উঠে একটা ফুলদানি হাতে ঘরের এদিক ওদিক যাওয়া আসা করতে শুরু করে। বিষয়টা দেখে বিয়ার জিজ্ঞাসা করে সে এটা কি করছে। হঠাৎ নিকি স্বাভাবিকভাবেই বলে এটা সে স্যান্ডির জন্য নিয়ে এসেছে, আর এটা বলে সে বিছানায় এমনভাবে শুয়ে পড়ে যেন এতক্ষণ কিছুই হয়নি। নিকি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর বিয়ার বিছানা থেকে উঠে চলে যাওয়ার উপক্রম করতে গেলে নিকি আচমকাই চিৎকার করে তাকে থামতে নির্দেশ দেয়। তাই ভয় পেয়ে বিয়ার সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিয়ারের মিউজিক স্টোরে যাওয়ার কথা, কিন্তু নিকির আজ ডে অফ ছিল। নিকি কোনোভাবেই মানতে পারছিল না যে বিয়ার তাকে ছেড়ে কয়েক ঘন্টার জন্য কাজে যাবে। সে বিয়ারকে আটকানোর জন্য পাগলামি শুরু করে দেয়। বিয়ার যখন জোর করে রেডি হয় তখন সে দেখে নিকি সুপার গ্লু ও ডাক টেপ দিয়ে বাড়ির মেন দরজাটা ভিতর থেকে সিল করে দিয়েছে। তাই বিয়ার কোনোভাবে নিকিকে বুঝিয়ে শরীরের সমস্ত জোর খাটিয়ে কোনোভাবে দরজাটা খুলে কাজে বেরিয়ে যায়। এরপর স্টোরের মধ্যে বিয়ার যখন লাঞ্চ করতে বসে তখন সে দেখে নিকি তার জন্য স্যান্ডউইচ ও অ্যাপেল দিয়েছে। শুধু এটাই নয়, লাঞ্চ বক্সে দুটো ছবিও ছিল, যার মধ্যে একটাতে লেখা ছিল ইউ আর একটাতে লেখা ছিল নট মি। ছবিগুলোর সঙ্গে বিয়ার একটা স্টিকি নোটকেও দেখতে পায়, যাতে লেখা ছিল মাই লিটল ফুড ক্রিটিক।
এখন নোটটা সাইডে রেখে বিয়ার স্যান্ডউইচ খেতে খেতে সারার সঙ্গে কথা বলতে শুরু করে, যার দরুন একটা সময় বিয়ার সারাকে জিজ্ঞাসাই করে বসে যে নিকি কি সত্যি তাকে বলেছিল সে বিয়ারকে ছোট ভাই বা বন্ধুর মতো দেখে। কথাটা শুনে সারা একটু ক্ষিপ্ত হয়ে যায়, যে বলে আমরা এই বিষয়ে আগেও আলোচনা করেছি। তাছাড়া আমি শুধু এটাই ভেবে অবাক হচ্ছি যে তোমরা হঠাৎ করে যেন অদ্ভুতভাবে সম্পর্কে জড়িয়ে পড়লে। কথাটা বলে সে শেষ করেই ছিল, তখনই সারার বাবা সেখানে এসে সারাকে একটা চিঠি দেয়, যেটা হাতে নিয়ে খোলার পর সে জানতে পারে এবারেও তার আর্ট স্কুলের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে। বিষয়টা জানার পর সারা গভীরভাবে কষ্ট পায় যে বিয়ারের কাছে এসে বসলে বিয়ার তাকে সান্ত্বনা দেয়, তাই সারা তার কাঁধে মাথা রাখে। যার মন ভালো করার জন্য বিয়ার বলে সে তার গায়ে একটা ট্যাটু করতে পারে, কিন্তু সেটা খুবই ছোট ও গোপনাঙ্গে করতে হবে। কথাটা শুনে সারা হেসে ফেলে, যে মজা করার জন্য বিয়ারের হাত থেকে তার লাঞ্চ বক্স কেড়ে নেয় যাতে সে তার মধ্যে থাকা স্টিকি নোট পড়তে পারে। কিন্তু বক্সের ভিতরে আরও একটা নোট ছিল, যেটা সারা দেখতে পেয়ে বিয়ারকে জিজ্ঞাসা করে এটার আবার মানে কি। লেখা ছিল হোয়াটস দ্য ভার্ডিক্ট, ক্যাট লিখে তাতে কোয়েশ্চেন মার্ক দেওয়া। বিয়ার বুঝে যায় একটু আগে তার খাওয়া স্যান্ডউইচের মধ্যে যে মাংসটা আছে সেটা হয়তো তার বিড়াল স্যান্ডির, ফলে সাথে সাথে সে বমি করে দেয়। বাড়ি ফেরার সময় সে তার গাড়িতে বসে আবারও সেই ওয়ান উইশ উইলোর বাক্সটাকে উল্টে পাল্টে দেখতে শুরু করে। তখনই তার নজর পড়ে একটা নাম্বারের উপর, যেখানে ছোট ছোট অক্ষরে লেখা ছিল, যদি আপনার মনে এই জাদুকাঠি নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। বিয়ার সঙ্গে সঙ্গে নাম্বারটা ডায়াল করে তাতে কল দিলে অপর প্রান্ত থেকে কোনো এক ব্যক্তি কলটা রিসিভ করে। তাই বিয়ার তাকে বলে সে তার উইশটা কিছুটা পরিবর্তন করতে চায়, কিন্তু ফোনে থাকা ব্যক্তিটা স্পষ্ট জানিয়ে দেয় উইশ চাওয়ার পর সেটা পরিবর্তন করা সম্ভব না। কথাটা শুনে বিয়ার বলে তাহলে আমার উইশটা ক্যান্সেল করে দাও। ফোনের ওপারের ব্যক্তিটা জানায় এটা করাও সম্ভব না। বিরক্ত হয়ে বিয়ার বলে তাহলে সে এখন কি করবে। লোকটা জানায় তার কাছে দুটো বিকল্প আছে। প্রথম হলো যখন সে মারা যাবে তখন সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে, আর দ্বিতীয় হলো যদি অন্য কেউ তার হয়ে উইশ চায় তাহলেও হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। কথাটা বলার পরেই লোকটা বিয়ারকে নিকির চিৎকার শোনায়, যেটাতে ভয় পেয়ে বিয়ার সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। কিন্তু আসল বিভীষিকা অপেক্ষা করছিল বিয়ারের ফেরার পর। বাড়িতে ফিরে সে দেখে নিকি ঠিক দরজার কাছেই দাঁড়িয়ে আছে, তার চোখে একটা দৃষ্টিহীন শূন্যতা। বিয়ার লক্ষ্য করে নিকি সকাল থেকে ওই একই জায়গায় দাঁড়িয়েছিল। সে বিয়ারের জন্য অপেক্ষা করতে গিয়ে ওখান থেকে এক পাও নড়েনি, এমনকি সে বাথরুমেও যায়নি। সে ফ্লোরের উপরেই প্রস্রাব করেছে এবং না খেয়ে থাকার কারণে বমি করে পুরো ঘর ভাসিয়ে দিয়েছে। নিকি হাসি মুখে বিয়ারকে বলে তুমি ফিরেছ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই দৃশ্যটা ছিল একই সাথে অত্যন্ত জঘন্য এবং সাইকোলজিক্যালি ডিস্টার্বিং। বিয়ার বুঝতে পারে সে নিকিকে ভালোবাসতে গিয়ে একটা জলজান্ত মানুষকে মানসিক রোগীতে পরিণত করেছে। বিয়ার সিদ্ধান্ত নেয় যে নিকিকে একটু স্বাভাবিক পরিবেশে নিয়ে গেলে হয়তো তার এই পাগলামিটা কমবে। সে নিকিকে নিয়ে তাদের বন্ধু ইয়ানের বাড়িতে একটা হাউস পার্টিতে যায়, যেখানে সারাও ছিল। ফলে তারা চারজন ও আরও কিছু বন্ধুরা মিলে মদ্যপ অবস্থায় জেঙ্গা গেম খেলতে শুরু করে। আর এই গেমের রুলস হলো প্লেয়ারদের একটা করে ব্লক বার করতে হবে এবং তাতে যে ডেয়ারটা থাকবে সেটা পূরণ করতে হবে। বন্ধুদের মধ্যে একজনের ডেয়ার অনুযায়ী তাকে বিয়ারের জায়গায় বসতে হয়, যেটাতে নিকি মোটেও খুশি হয় না। সে তাদের মধ্যে একজনের করা রসিকতায় অদ্ভুতভাবে জোরে জোরে হাসতে শুরু করে, যাকে দেখে বাকিরা তাদের হাসি থামিয়ে নিকিকেই দেখতে থাকে। এরপর নিকির পালা আসে, যে একটা ব্লক বার করে উঠে দাঁড়ায় এবং সবার সামনে অত্যন্ত অদ্ভুতভাবে হ্যাসেল ও গ্রেটেলের রূপকথার গল্পটির একটা চরম বিকৃত হিংস্র এবং সেক্সুয়াল ভার্সন শোনাতে থাকে, যার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অস্বস্তিতে পড়ে যায়। খেলার এই পর্যায়ে বিয়ারের পালা আসে, যে একটা ব্লক টানলে তাতে লেখা ছিল আপনার বাঁ পাশে যে বসে আছে তাকে কিস করতে হবে। বিয়ারের ঠিক বাঁ পাশে বসেছিল সারা, তাই বিয়ার সারার দিকে তাকানোর সাথে সাথেই নিকি উঠে দাঁড়িয়ে অদ্ভুত রিয়াকশন দিয়ে সারার পিছনে যায়,
তারপর তাকে সরিয়ে দিয়ে নিজে কিস করার পোজে বসে পড়ে। ফলে বাধ্য হয়ে বিয়ারকে নিকিকেই কিস করতে হয়। ঘটনাটির পর জায়গাটার পরিবেশ একদমই বাজে হয়ে যায়। মানে সেখানে উপস্থিত সকলে বিষয়টা মোটেও ভালোভাবে নিচ্ছিল না। ঠিক তখনই সে উন্মাদের মতো চিৎকার করে ওঠে এবং টেবিল থেকে একটা খালি কাঁচের বোতল হাতে তুলে নিয়ে কিছু চিন্তা না করেই সেই বোতল দিয়ে নিজের মুখের উপর সজোরে আঘাত করতে শুরু করে। কাঁচ ভেঙে নিকের মুখ রক্তাক্ত হয়ে যায়, যে তখনও অদ্ভুতভাবে ক্রিপিলে হাসছিল। ইয়ান এবং সারা ভয়ে চিৎকার করে ওঠে। বিয়ের কোনো মতেই নিকিকে আটকায় না। নিকির এই আত্মঘাতী এবং সাইকোপ্যাথিক রূপ দেখে বন্ধুরা বুঝতে পারে নিকি পুরোপুরি পাগল হয়ে গেছে। তাই বিয়ার নিকিকে তার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। কিন্তু নিকির অদ্ভুত আচরণ দেখে হসপিটালের স্টাফরা তাকে অ্যাডমিট নিতে মানা করে দেয়, কারণ সে এই অবস্থাতেও হসপিটালের সামনে অদ্ভুতভাবে নাচ করছিল। এই সমস্ত ঘটনায় বিয়ার এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে বাড়ি ফিরে সে নিকিকে এক রাতের জন্য নিজের বাড়ি ফিরে যেতে বলে, কারণ সে একটু একা থাকতে চাইছিল। কিন্তু বরাবরের মতোই নিকি চিৎকার করে করে কাঁদতে শুরু করে দেয়, যে বলে বিয়ার তাকে ভালোবাসে না, সে আর আগের মতো নেই ইত্যাদি। বিয়ার নিকিকে অনুরোধ করে স্বাভাবিক আচরণ করার জন্য, কিন্তু অবাক করা বিষয় হলো নিকি কাঁদতে কাঁদতে নিজেই বলছিল সে স্বাভাবিক হতে পারছে না। মানে কিছু তো আছে যেটা তাকে নিজের আসল রূপে ফিরে আসতে বাধা দিচ্ছে। তখনই হঠাৎ করে নিকি যন্ত্রচালিতের মতো রিভার্সে পিছনে হেঁটে অন্ধকারের মধ্যে চলে যায়, যে আবারও সেই একই রকম আচরণ করতে শুরু করে। এই পর্যায়ে বিয়ার এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল তার প্রাণ তার গলা পর্যন্ত চলে এসেছে। তাই পরিস্থিতি সামাল দিতে সে নিকিকে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু বিয়ার এখনও প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিল, ফলে তার ঘুম আসছিল না। ঠিক তখনই তার ফোনে সারার মেসেজ আসে যে এখনই তাকে দেখা করার জন্য একটা পার্কে ডাকে। স্বাভাবিকভাবেই বিয়ার রাজি না হলে সারা বলে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, আর যদি সে না আসে তাহলে সারা নিজেই তার বাড়িতে চলে আসবে। বিয়ার ভালোভাবেই জানে সারা এখানে আসলে কি ঘটবে, তাই আর কোনো উপায় না থাকায় সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুম থেকে বার হতে যাবে। তখনই সে নিকির গলার আওয়াজ শুনতে পায়। বিয়ার ভাবে নিকি হয়তো জেগে গেছে, তাই সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে নিকি তো তখনও ঘুমাচ্ছে। কিন্তু তারপরেও নিকির গলার আওয়াজ ভেসে আসছে, মানে এটা আসল নিকি ছিল, যে বিয়ারকে বলে তুমি আমাকে মেরে ফেলো, আমি আর এইভাবে বন্দি হয়ে থাকতে পারছি না। নিকি বিয়ারকে ধীরে কথা বলতে বলে, কারণ তার মধ্যে থাকা দ্বিতীয় নিকি এখন ঘুমাচ্ছে। আর এটা বলে সে আবারও বিয়ারের কাছে তাকে শেষ করে ফেলার জন্য অনুরোধ করে, যেটাতে বিয়ার জানায় তুমি আমার সঙ্গে থাকার থেকে মৃত্যুটা বেশি পছন্দ করছো কেন, আমার মধ্যে কি খারাপ আছে? নিকি বলে আমি তো কখনোই তোমার সঙ্গে ছিলাম না। আর এটা একদিক দিয়ে দেখতে গেলে ঠিক কথাই, কারণ বিয়ারের উইশ চাওয়ার পর কোনো এক অলৌকিক শক্তির দ্বারা নিকির শরীরে দ্বিতীয় কোনো একটা সত্তা প্রবেশ করেছে, যে বিয়ারের সঙ্গে সম্পর্কে আছে, আসল নিকি নয়। এখন বিয়ার কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়, আর আমরা আসল নিকিকে কষ্টে আর্তনাদ করতে শুনি। এরপর বিয়ার পার্কে পৌঁছে সারার গাড়ির ভিতরে বসলে সারা জানায় তার কাছে আবারও একটা আর্ট স্কুল থেকে চিঠি এসেছে, আর এটা তার শেষ সুযোগ। যদি সে এটাতেও রিজেক্ট হয়ে যায় তাহলে এই বছরটা তার পুরো নষ্ট হয়ে যাবে। তাই সে বিয়ারের সঙ্গে মিলে চিঠিটা খুলতে চায়। বিষয়টা জানার পর বিয়ার প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। তখনই সারা একটা ভয়ঙ্কর সত্যি তার সামনে তুলে ধরে। সারা জানায় নিকির বাবার কোনো অসুখ নেই, তাছাড়া নিকির সঙ্গে তো তার বাবার অনেক দিন আগেই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তারা দুজনে কেউই একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না। শুধু এটাই নয়, বিগত 2 বছর ধরে নিকি ইয়ানের সঙ্গে শারীরিক সম্পর্কে আছে। তারা বিষয়টাকে একদম ক্যাজুয়াল রেখেছে, কারণ তাদের মধ্যে এটা একটা টাইম পাস, কোনো ভালোবাসা বা ভালো লাগার সম্পর্ক নয়। কথাটা জানার পর আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে কেন প্রথম থেকে ইয়ান নিকিকে প্রপোজ করা নিয়ে বিয়ারকে উদ্ভট সব উপদেশ দিচ্ছিল, আর কেনই বা নিকি ও বিয়ারের রিলেশনে আসাটা সে সহ্য করতে পারছিল না, কারণ সে ভাবছিল নিকি তাকে জেলেস ফিল করানোর জন্য এসব করছে। এখানে সারা জানায়
বিয়ার নিকির থেকে বেটার একটা শান্তশিষ্ট মেয়ে ডিজার্ভ করে। উত্তরে বিয়ার বলে, হ্যাঁ ঠিক তোমার মতোই। তখনই সারা জানায়, আমি তো তোমার পাশেই ছিলাম, তোমার আমাকে কিস করা উচিত ছিল। যেটাতে স্পষ্ট বোঝা যায় কোথাও না কোথাও সারা বিয়ারকে পছন্দ করত। এখন সারা কথাটা বলে শেষ করেই ছিল, ঠিক তখনই হঠাৎ করে সেখানে নিকি চলে আসে, যে একদমই সারার উপরে আক্রমণ করে তার মাথায় একটা ইটের উপরে একাধিকবার আঘাত করে পুরো মুখটাই থেতলে দেয়। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যায় যে বিয়ার শুধু পাথরের মতো জমে গিয়ে বিষয়টা দেখতে থাকে। মানে সে নিকিকে বাধা দেওয়ারও সাহস করে উঠতে পারে না। ফলে তার চোখের সামনেই সারা ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায়, যার একটা চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল। এই বীভৎস ঘটনাটি ঘটিয়ে নিকি বিয়ারের সামনে একদম নিষ্পাপ শিশুর মতো আচরণ করতে শুরু করে, যে বিয়ারের কাছে ক্ষমা চেয়ে নিয়ে জানায় এটা তার জন্যই ঘটেছে। আর এটা বলার পর সে সারার মৃতদেহকে সরিয়ে ফেলতে বিয়ারকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু বিয়ার রাজি হয় না। তাই নিকি জানায় এই সব কিছু ঘটার পিছনে তারই হাত আছে, কারণ সে নিজেই উইশ করে এইসব চেয়েছিল। এরপর আমরা নিকি ও বিয়ারকে সারার বডিটাকে একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যেতে দেখি, যেটার পর নিকি বিয়ারকে বাড়ি চলে যেতে বলে জানায় এখান থেকে বাকি কাজটা সে একাই সামলে নেবে। বিয়ার তার গাড়িতে ফিরে গিয়ে যখন সারা দেওয়া চিঠিটা খোলে, তখন সে লক্ষ্য করে চিঠিটা স্পষ্ট লেখা আছে সারা লুথার আর্ট স্কুলে সিলেক্ট হয়ে গিয়েছিল। বিষয়টা জানার পর বিয়ার আর নিজেকে সামলে রাখতে পারে না। কষ্টে দুঃখে আর নিজের প্রতি ঘৃণায় সে চিৎকার করে করে আর্তনাদ করে ওঠে। তারপর সে আর সময় নষ্ট না করে মরিয়া হয়ে আবারও সেই অ্যান্টিক শপে ছুটে যায়, যেখানে গিয়ে সে দেখে দোকানে আর মাত্র দুটো ওয়ান উইশ হুইলোর কাঠি বেঁচে আছে, যার জন্য সে দুটোই কিনে নেয়, এটা ভেবে যে সে নিজেই একটা উইশ করে আগের উইশটাকে ক্যান্সেল করে দেবে। কিন্তু সে যখনই কাঠিটা ভাঙতে যায়, তখন সে লক্ষ্য করে শরীরের সমস্ত জোর খাটানোর পরও সে কোনোভাবেই জাদু কাঠিটা ভাঙতে পারছে না। কোনো উপায় না দেখে সে সাথে সাথে তার বন্ধু ইয়ানের কাছে যায়। সে ইয়ানকে সব সত্যি খুলে বলে কিভাবে সে এই জাদুকাঠির সাহায্যে উইশ করেছিল যাতে নিকি তাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসুক, আর তারপর থেকেই নিকি অমন হয়ে গেছে। সে ইয়ানকে অনুরোধ করে যেন সে এই কাঠিটা ভেঙে একটা উইশ করে যাতে নিকি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ইয়ান এসব জাদুটোনা একদমই বিশ্বাস করে না। সেভাবে বিয়ার পাগল হয়ে গেছে, তাই সে বিয়ারের হাত থেকে কাঠিটা কেড়ে নেয় এবং সেটা ভেঙে দিয়ে বলে, আমি উইশ করছি আমি $1 বিলিয়ন পাই। সাথে সাথে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। ইয়ানের বাড়ির ছাদ ফুঁড়ে আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ $100 নোটের বৃষ্টি শুরু হয়ে যায়। ইয়ান বুঝতে পারেন এটা কি হচ্ছে, কিন্তু বিয়ার সেখানে দাঁড়িয়ে হতাশ হয়ে যায়, কারণ তার কাছে উইশ রিভার্স করার শেষ সুযোগটাও ইয়ানের বোকামির কারণে চিরতরে নষ্ট হয়ে গেল। বিয়ার তার কাছে থাকা শেষ জাদুকাঠিটা নিয়ে তার নিজের বাড়ি ফেরে, কিন্তু সে দরজা খুলেই এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়। তার বসার ঘরের ফ্লোরে সারার নগ্ন লাশ পড়ে আছে। তখনই নিকি সারার রক্তমাখা জামা কাপড় পরে বিয়ারের সামনে চলে আসে, যে নিজের শরীরে সারার মতো ট্যাটুও বানিয়ে নিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এইভাবে বিয়ার তাকে বেশি ভালোবাসবে। নিকির হাতে একটা লোডেড বন্দুকও ছিল। সে সম্পূর্ণ সাইকোপ্যাথের মতন আচরণ করতে শুরু করে দেয় এবং বিয়ারকে তাকে আই লাভ ইউ বলতে বলে। ঠিক তখনই টাকার নেশায় পাগল হওয়া ইয়ান সেখানে পৌঁছায়। ইয়ান দরজা দিয়ে ঢোকা মাত্রই সে কিছু বুঝে ওঠার আগেই নিকি তার দিকে বন্দুক ঘুরিয়ে সরাসরি তার মাথায় গুলি করে দেয়। চোখের সামনে নিজের দুই বেস্ট ফ্রেন্ডের মৃত্যু দেখে বিয়ার পুরোপুরি প্যানিক অ্যাটাকে চলে যায়, যে নিকিকে শান্ত করতে চিৎকার করে আই লাভ ইউ বলে। পরক্ষণে নিকি একদম শান্ত হয়ে গেলে বিয়ার ধীরে ধীরে তার হাত থেকে বন্দুকটা নিয়ে বলে এবার তাদের ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেওয়া দরকার। আর এটা বলেই সে নিজেকে বাথরুমের মধ্যে লক করে নেয়। বিষয়টা বুঝতে পেরে নিকি পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যাকে কোনোভাবে বিয়ার বুঝিয়ে আবারও শান্ত করে। নিকি চুপ হয়ে গেলে বিয়ার এই অভিশাপ, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেকেই শেষ করে নেওয়ার সিদ্ধান্ত করে নেয়, যার জন্য সে তার হাতে থাকা বন্দুক দিয়ে নিজেকে শ্যুট করতে গিয়েও থেমে যায়
এবং আয়নার ক্যাবিনেট থেকে তার সেই অক্সিকোডনের ওষুধ বার করে সব ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেয়, যে ওষুধের ওভারডোজে তার বিড়াল স্যান্ডি মারা গিয়েছিল। কিন্তু ওষুধ খাওয়ার কয়েক সেকেন্ড পরই মানুষের স্বাভাবিক বাঁচার প্রবৃত্তি জেগে ওঠে। বিয়ারের আবারও মৃত্যু ভয় শুরু হয়। সে গলার ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে ওষুধগুলো বের করে দেবার মরিয়ার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে একটা টকাস করে শব্দ আসে, যার পর মুহূর্তেই আমরা বিয়ারকে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে হাসতে হাসতে বাথরুম থেকে বার হতে দেখি, যে নিকির কাছে এসে তাকে কিস করতে শুরু করে। আর এটা দেখে আমরা বুঝতে পারি নিকি সেই শেষ জাদুকাঠিটা ভেঙে উইশ করেছিল যে বিয়ার তাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসুক, কারণ টেবিলের উপরে আমরা সেই ভাঙা জাদুকাঠিটাকে পড়ে থাকতে দেখি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই ওষুধের মারাত্মক ওভারডোজ বিয়ারের শরীরে কাজ করা শুরু করে, যে নিচে পড়ে গিয়ে সেখানেই শেষ হয়ে যায়। দৃশ্যটা দেখে নিকি পাগলের মতো কাঁদতে থাকে, যে সেই বন্দুকটা হাতে নিয়ে নিজেকে শেষ করতে যাবে। ঠিক তখনই আসে মুভির সবচেয়ে বড় এবং সবচেয়ে ট্র্যাজিক টুইস্ট। যেহেতু উইশ করার দুজনের মধ্যে একজন মানে বিয়ার মারা গেছে, তাই ডার্ক ম্যাজিকের শর্ত পূরণ হয়। বিয়ারের মৃত্যুর সাথে সাথেই জাদুর প্রভাব পুরোপুরি কেটে যায়। নিকি এতক্ষণ তার বন্দুক দিয়ে নিজেকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু অভিশাপ কেটে যাওয়ায় আসল নিকি তার শরীর এবং মনের কন্ট্রোল ফিরে পায়। সে হাঁপাতে হাঁপাতে বন্দুকটা নামিয়ে নেয়। তার চোখ থেকে সাইকোপ্যাথিক দৃষ্টিটা গায়েব হয়ে যায়। নিকি অবাক, বিভ্রান্ত এবং চরম আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে সাইকোলজিক্যাল হরর মুভি অবসেশনের একদম ডিটেল এবং ফুল কাহিনী। এখানে মুভিটি শুধু একটা ভূত বা জাদুর গল্প নয়, এটি মানুষের সাইকোলজির একটা ডার্ক মিরর। বিয়ার ভেবেছিল জাদুর সাহায্যে নিকিকে পেলেই সে সুখী হবে। সে নিকিকে ভালোবাসতো না, সে নিকিকে অধিকার করতে চেয়েছিল, যার ফলে নিজেরই অজান্তে সে নিকির স্বাধীনতা, তার ইচ্ছা অনিচ্ছা সব কিছুই কেড়ে নিয়ে তাকে একটা পুতুলে পরিণত করেছিল। আর তার এই স্বার্থপরতার কারণেই চারজন নিরীহ মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। মুভিটি আমাদের শেখায় যে ভালোবাসায় যখন সম্মান থাকে না, যখন জোর করে কাউকে নিজের করে পাওয়ার জিদ চেপে বসে, তখন সেটা আর ভালোবাসা থাকে না, তা পরিণত হয় এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদে। আসল নিকির ওই শেষের আর্তনাদটা প্রমাণ করে বিয়ারের অবসেশন শুধু নিকির স্বাধীনতাই কাড়েনি, নিকির আত্মাকেও চিরকালের জন্য নরকে ঠেলে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। মুভিটির কনসেপ্ট, ডার্ক ম্যাজিকের থিম এবং বিশেষ করে ওই ট্র্যাজেডিক এন্ডিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই বড় এক্সপ্লেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি আপনাদের জন্য এমন আরও থ্রিলিং, হরর এবং মিস্ট্রি মুভির এক্সপ্লেন দ্রুতই নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। গুড বাই।